হসপিটালের সিট এর আগেও আমি রেডি করেছি, এন্ট্রি এক্সিট সহই তৈরি করেছি। পরস্পর সিনেমার জন্য ওই সেটে আমার মোট খরচ হয়েছিল 12 লাখ টাকা, আর সেখানে আপনি এসেছেন 25 লাখের বাজেট নিয়ে। খাইরুল কোনো উত্তর খুঁজে না পেয়ে কাঁপা কাঁপা গলায় বলল, স্যার বলেছেন এই সিনেমার সব সিট যেন গ্র্যান্ড হয়, কোনো কমতি যেন না থাকে, তাই রিজওয়ান ভাই এই বাজেটটা দিয়েছেন। বাঁকা হাসি ফুটে উঠল অরার ঠোঁটে। এই অফিসে কেউ যখন তার সঙ্গে যুক্তিতে পেরে ওঠে না, তখন কোথা থেকে যেন স্যারকে টেনে আনে। কোম্পানিতে অরার উপরে ওই একটা মানুষেরই স্থান, তাই ভাবে অরা তার নামটা শুনে দমে যাবে, বিনা বাক্য ব্যয়ে সই করে দিবে 25 লাখ টাকার বাজেটে। কিন্তু আফরোজা অরা হক কোনোদিনও দমে যাওয়ার পাত্রী ছিল না, আজও নেই। অরা ভদ্রভাবে বলল, স্যার কি বলেছে আমি জানি, এবার আমি কি বলছি শুনুন আপনি। আপনাদের ম্যাক্সিমাম 15 লাখ টাকার বাজেট দেওয়া যেতে পারে, এর মধ্যেই ভালো মানের একটা সেট তৈরি করে দেখাতে হবে। খায়রুল মাথা চুলকে বললেন। রিজওয়ান ভাই রাজি হবে না ম্যাডাম। অরা ডেস্ক থেকে নিজের মোবাইলটা হাতে নিয়ে উঠে দাঁড়াতে দাঁড়াতে বলল, আপনার ডিরেক্টরকে রাজি করানোর দায়িত্ব আপনার। আমার একটাই কথা, 15 লাখের বেশি বাজেটে আমি সাইন করব না। অরা দ্রুত পায়ে হেঁটে তার কেবিন থেকে বেরিয়ে এলো। কোনো সিনেমা সেট বানানোর ক্ষেত্রে প্রচুর দুর্নীতি হয়। এদের কথা মতো 25 লাখ টাকা দিয়ে দিলে 5 লাখ টাকার যেত ডিরেক্টরের পকেটে, বাকি টাকার একাংশ যেত সেট ডিজাইনারের পকেটে। একটা বিশেষ দায়িত্ব পেয়েছে ওরা, দুর্নীতিকে প্রশ্রয় দিয়ে সেই দায়িত্বের প্রতি কোনো অপমান সে করতে পারে না। 2 বছর হলো কে ফিল্মস আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে। যাত্রা শুরুর পর থেকেই এক মুহূর্তের জন্য আর পেছনে ফিরে তাকাতে হয়নি। মাত্র 2 বছরের মধ্যে এই প্রোডাকশন কোম্পানির ইন্ডাস্ট্রির সব থেকে সফল ও অর্থবহুল প্রোডাকশন কোম্পানিতে পরিণত হয়। প্রতি বছর কে ফিল্মসই দেশে অধিক সংখ্যক সিনেমা প্রযোজনা করে আসছে। আমাদের দেশে সিনেমার যে দুর্দিন এসেছিল সেটা ক্রমেই কেটে যাচ্ছে। কে ফিল্মসের প্রযোজনায় মানসম্মত সিনেমা তৈরি হওয়ায় দর্শক হলমুখী হচ্ছে, হলের সংখ্যা বাড়ছে। প্রথম থেকে এই বিশাল কোম্পানিকে সামনে থেকে নির্দেশনা দিয়ে আসছে ওরা। নির্মাণাধীন সবগুলো সিনেমার খুঁটিনাটি বিষয়বস্তু নিজের অভিজ্ঞ দৃষ্টিতে পর্যবেক্ষণ করে সে। এই কাজ একা একা করা তার পক্ষে কখনোই সম্ভব ছিল না। অনেক সময় এমনও হয়েছে ওরা ভুল সিদ্ধান্ত নিয়েছে, ভেঙে পড়েছে, সাহস হারিয়ে ফেলেছে। ওই সময়গুলোতে তাকে শক্ত হাতে সামলেছে তার সব থেকে প্রিয় মানুষটা আস্বাদক। যা সুপারস্টার পরিচয়ের সঙ্গে নতুন আরেকটি পরিচয় যুক্ত হয়েছে কে ফিল্মসের চেয়ারম্যান। কোম্পানির বড় বড় কিছু সিদ্ধান্ত সে নেয়। বড় বাজেটের কোনো সিনেমা প্রযোজনার আগে তার অনুমতির প্রয়োজন হয়। এছাড়া একটা সিনেমা সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেলে আরশাদ নিজে সেটাকে প্রিভিউ করে। কে ফিল্মসের একটা স্ট্যান্ডার্ড আছে। আরশাদের কাছে যদি মনে হয় সিনেমা সেই স্ট্যান্ডার্ড স্পর্শ করতে ব্যর্থ হয়েছে, তাহলে তাকে সেন্সর বোর্ডে পাঠানো হয় না, আবারও প্রয়োজনীয় রিশুট বা এডিটিং করা হয়। মূল আসনে বসে থাকলেও আরশাদ কে ফিল্মসের সফলতায় নিজের খুব বেশি একটা অবদান দেখে না। সব অবদান তার অরার। গত 2 বছর অরার নিরলস পরিশ্রমের ফল হলো এই সাফল্য। তড়িঘড়ি করে অরা প্রিভিউ রুমে প্রবেশ করলো। তার জন্য সকলে অপেক্ষা করে আছে অনেকক্ষণ ধরে। অরা ব্যস্ত ভঙ্গিমায় বলল, সরি সরি, দেরি করে ফেললাম না তো? পরিচালক আশরাফ বললেন, কোনো সমস্যা নেই আপু। কে ফিল্মসের প্রযোজনায় নির্মাণাধীন আরেক সিনেমা অদৃশ্য প্রজাপতি। এই সিনেমা নিয়ে দর্শক মহলের মাঝে দারুণ আগ্রহের সৃষ্টি হয়েছে, কেননা ভবিষ্যতের গল্পের উপর নির্ভর করে তৈরি করা হয়েছে এটি। এই সিনেমার সময়কাল 2089 সাল। ভবিষ্যতের গল্প নিয়ে প্রথম বাংলাদেশে কোনো থ্রিলার সিনেমা তৈরি হচ্ছে। অদৃশ্য প্রজাপতির ট্রেলার তৈরি হয়ে গেছে। যে কোনো সিনেমার ট্রেলার তার প্রচারণায় সব থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ট্রেলার দেখেই দর্শক নির্ধারণ করে সে সিনেমাটি দেখতে হল পর্যন্ত যাবে কিনা। তাই কে ফিল্মসের প্রযোজনায় নির্মিত প্রত্যেকটা সিনেমা ট্রেলার প্রকাশের আগে তার প্রিভিউ করা হয়। প্রিভিউ বোর্ডের প্রধান সদস্য অরা। এছাড়াও রয়েছে কে ফিল্মসের ক্রিয়েটিভ টিম। প্রিভিউ রুমে একটা 65 ইঞ্চি টিভি রয়েছে। টিভির সঙ্গে রয়েছে সাউন্ড বক্স, যাতে এখানে বসে সিনেমা হলের কিছুটা রেশ পাওয়া যায়। ট্রেলার শুরু হলো। অনবদ্য শ্বাসরুদ্ধকর এক ট্রেলার। নিশ্চিত এই ট্রেলার দেখার সময় দর্শকের নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হবে। ট্রেলার শেষ হওয়ার সঙ্গে সঙ্গে ওরা মুগ্ধ গলায় বলল, অসাধারণ ট্রেলার হয়েছে আশরাফ ভাই। আশরাফকে প্রশংসায় বেশ বিগলিত বলে মনে হলো। ওরা স্বাভাবিকভাবেই বলল, তবে আমার কাছে সাউন্ডে একটু সমস্যা মনে হচ্ছে, কোনো জায়গায় বেশি আবার কোনো জায়গায় কম। ক্রিয়েটিভ টিমের একজন সদস্য বলল। আশরাফ হ্যাঁ সূচক মাথা নেড়ে বলল, সমস্যা নেই আপু, এই ছোট্টখাটো ব্যাপারগুলো কালকের মধ্যেই কারেকশন করা যাবে। ওরা বলল, প্লিজ চেষ্টা করবেন। আর আমরা কালকেই ট্রেলারের রিলিজের ডেটটা দিয়েছি, কোনোভাবেই যেন দেরি না হয়।
প্রিভিউ এবং প্রিভিউয়ের পরবর্তী আলাপ সেরে অফিস থেকে বেরিয়ে পড়ল ওরা। অন্যদিনে বিকেলে পর্যন্তই অফিস করে সে, তবে আজকের দিনটা আলাদা। আজ তার ব্যস্ততার শেষ নেই, তাই দুপুরের আগ দিয়ে বেরিয়ে যাচ্ছে। গাড়িতে গিয়ে বসলো ওরা। এই গাড়িটা আরশাদের নয়, তার নিজের স্যালারির টাকা জমিয়ে গাড়িটা কিনেছে সে। যদিও এভাবে বলা ঠিক নয়, আরশাদ আর ওরা তো ভিন্ন কিছু নয়। আরশাদের সবগুলো গাড়ি তার, আবার তারই গাড়িটাও আরশাদের। ড্রাইভিং সিটে বসে রইল ওরা, অপেক্ষা করছে তার বডিগার্ড জহুরুলের জন্য। ওই ঘটনার পর থেকে বডিগার্ড ছাড়া ওরার বাইরে যাওয়ার উপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছে আরশাদ। সারাক্ষণ বডিগার্ড আশেপাশে থাকবে, ব্যাপারটা ওরার ভালো লাগে না। তাই জহুরুল দূর থেকেই তার দেখাশোনা করে। এমনকি এখন সে এক গাড়িতেও ওরার সঙ্গে যাবে না, ভিন্ন একটা গাড়িতে ওরার পিছু পিছু যাবে। অপেক্ষা করতে করতে হঠাৎ ওরার মনটা ইচ্ছা প্রকাশ করলো আরশাদের কণ্ঠস্বর শোনার। সেই ইচ্ছা দমিয়ে রাখতে ইচ্ছা করছে না। মোবাইলটা হাতে নিয়ে ওরা ডায়াল করলো আরশাদের নম্বরে। আরশাদ আজকাল মহাব্যস্ত। তার পরবর্তী সিনেমা দূরে হারিয়ের শুটিং নিয়ে। এই সিনেমাটা কে ফিল্মসের এ যাবৎকালে সবচেয়ে বড় বাজেটের সিনেমা। পুরো সিনেমার শুটিং করা হবে বান্দরবনের গভীর অরণ্যে। সেখানেই তৈরি করা হয়েছে জমকালো সেট। শুটিংয়ের মাঝে কোনো বিরতি নেই, টানা 2 মাস এক নাগাড়ে শুটিং চলবে। 1 মাসের বেশি সময় হলো আরশাদ সেখানেই রয়েছে। অরার দৃষ্টি সীমানার বাইরে। মাঝে মধ্যে ইচ্ছে করে সবকিছু ছেড়ে ছুটে যেতে আরশাদের কাছে। সেই ইচ্ছাটা আবার নিজেই লুকিয়ে ফেলে মনের মাঝে। সে তো আর কিশোরী কোনো প্রেমিকা নয়, আরশাদের পরিপক্ক স্ত্রী। তাকে বুঝতে হবে যে বড় দায়িত্বটা সে পেয়েছে, সে দায়িত্ব চাইলেই ছেড়ে দেওয়া যায় না। কয়েকবার রিং বাজতেই কল রিসিভ হলো। ওরা হাসি হাসি গলায় বলল, কি অবস্থা আরশাদ? আরশাদ অপর প্রান্ত থেকে বলল। এই তো একটু পর সেটে যাব। ওরা আগ্রহ নিয়ে বলল। শুটিং কেমন চলছে? আরশাদ ব্যস্ত গলায় বলল, ভালো চলছে। কাল সকাল থেকে এই পর্যন্ত একটানা শট হলো, এখন আর একটা শট শুরু হবে। ওরা কিছু একটা বলার জন্য মুখ খুলেছে, ঠিক তখনই শুনতে পেল কেউ একজন আরশাদকে বলছে। আরশাদ দ্রুত গতিতে বলল, ওরা এখন আমাকে একটা শটে যেতে হবে, পরে ফোন দিই। এক মুহূর্ত চুপ করে থেকে ওরা প্রচ্ছন্ন একটা হাসি হেসে বলল। আচ্ছা। অপর প্রান্ত থেকেই কেটে গেল ফোনটা। আরশাদের দূরে থাকাটা অরার মনের মাঝে ক্ষত সৃষ্টি করলেও তার ব্যস্ততা করে না। ওরা বেশ বুঝতে পারে আরশাদের সবটুকু সময় তার জন্য বরাদ্দ নয়। তার ব্যস্ত থাকাটাই তো স্বাভাবিক। অরার মন তৃষ্ণার্ত হয়েছিল কেবল কয়েক মুহূর্তের জন্য প্রিয় মানুষটার কণ্ঠস্বর শুনবে বলে। শুনতে পেরেছে এই অনেক। সব মেয়ে তো নওশিন নয় যে আরশাদের খ্যাতিকে সন্তানের মতো আপন করে নিয়েছিল, কিন্তু ব্যস্ততাকে নয়। একমাত্র আরশাদ তাকে সময় দিতে পারে না বলে তাকে ঠকাতে শুরু করে। সত্যিকারের ভালোবাসা থাকলে ভালোবাসার মানুষটার আশেপাশে না থেকেও তাকে মনের মাঝে অনুভব করা যায়। হয়তো নওশিনের ভালোবাসা কোনোদিনই ছিল না। সকল অপরাধ প্রমাণিত হওয়ায় আদালত নওশিনকে 5 বছরের কারাদণ্ড দিয়েছে। সুপ্রিম কোর্টে আপিল করতে চেয়েও কোনো লাভ হয়নি। আরশাদ ভক্তদের একাংশ এই বিচারে এতটাই খুশি হয়েছে যে 1 সপ্তাহ পর্যন্ত আনন্দ মিছিল করেছে। তবে আরেক অংশ হতাশ। তাদের মতে এমন ভয়ঙ্কর নারীর জন্য এই শাস্তি খুবই সামান্য। মাবিহীন জীবনে পুরোপুরি অভ্যস্ত হয়ে গেছে কথা। বহুদিন পর পর মায়ের কথা মনে পড়লেও তার অভাব অনুভূত হয়নি কখনো। ওরা সেই অভাব অনুভব করতে দেয়নি তাকে। সকাল থেকে বিকাল অফিস করে বলে যে সংসারের প্রতি তার কোনো মন নেই এমনটা নয়। সকালে কথা, টিফিন বানিয়ে দেওয়া, তার চুল বেঁধে দেওয়া, তাকে স্কুলে দিয়ে আসা, স্কুল থেকে নিয়ে আসা, হোমওয়ার্ক করানো, কথার খুঁটিনাটি সকল বিষয়ে অর্ডার থেকে গুরুত্ব বহুল। অর্ডার গাড়ি গিয়ে থামলো কথার স্কুলের সামনে। নতুন স্কুলের সঙ্গে মানিয়ে নিতে বিন্দুমাত্র সমস্যা হয়নি। মেয়েটা এবছর ক্লাস 1-এ উঠেছে। পড়াশোনা ছাড়াও স্কুলের বিতর্ক ক্লাবে নাম লিখিয়েছে সে। এইটুকু বয়সে যেভাবে প্রতিপক্ষকে চুপ করিয়ে দেয়, এ থেকেই বোঝা যায় ভবিষ্যতে সে কতটা ভালো বক্তা হবে। স্কুলের মাঠে বন্ধুদের সঙ্গে লুকোচুরি খেলছিল কথা। ওরাকে দেখে লুকিয়ে থাকা সত্ত্বেও বেরিয়ে সে ছুটে এলো তার দিকে। হাসি মুখে মেয়েকে জড়িয়ে ধরল ওরা অনুতপ্ত স্বরে বলল, সরি সোনা, বেশি দেরি করে ফেলেছি না? কথা উৎফুল্ল ভঙ্গিতে বলল। না তো, অল্প দেরি করেছো। ওরা প্রচ্ছন্ন এক হাসি হেসে বলল, চল তোর ক্লাসে যাই, মিস আমাদের জন্য অপেক্ষা করছে তো। আজ কথার প্রথম সাময়িক পরীক্ষার রেজাল্ট দিয়েছে। তার স্কুলের নিয়ম, প্রত্যেক সাময়িক পরীক্ষার রেজাল্ট বাবা অথবা মা নিজে ক্লাস টিচারের কাছ থেকে সংগ্রহ করবে। ক্লাস টিচার ওরাকে দেখে মিষ্টি হেসে বললেন, কেমন আছেন আপু? ওরাও হাসি মুখে বলল, ভালো আছি, আপনি ভালো আছেন মিস? ক্লাস টিচার কথার রিপোর্ট কার্ড ওরার দিকে বাড়িয়ে দিয়ে বললেন, জি দেখুন, আপনার মেয়ে কি করেছে? কথাটা এমনভাবে বললেন যেন কথা খুবই বাজে রেজাল্ট করেছে। ওরা অনিশ্চিত ভঙ্গিতে রিপোর্ট কার্ডটা হাতে নিল। কার্ডটা খুলতেই নম্বরগুলো দেখে চমকে উঠল। সে সবগুলো বিষয়ে সর্বোচ্চ নাম্বার পেয়েছে কথা। সব থেকে বেশি নাম্বার পেয়েছে অঙ্কে 98। ওরার ঠোঁট জুড়ে ফুটে উঠল অনিন্দ সুন্দর এক হাসি।
এক মুহূর্ত অপচয় না করে কথাকে জড়িয়ে ধরে বলল। আই এম সো প্রাউড অফ ইউ। ক্লাস টিচার মুগ্ধ গলায় বলল। ক্লাসের কোনো স্টুডেন্ট 90-এর ঘরে পৌঁছতে পারেনি, অথচ আমাদের কথা 98 পেয়েছে। ও নিশ্চয়ই প্রাইভেট টিউটরের কাছে পড়ে। ওরা তাকে অবাক করে দিয়ে বলল। না তো, মাঝে মাঝে আটকে গেলে আমি হেল্প করি, তবে বেশিরভাগ সময় কথায় একাই পড়াশোনা করে। ক্লাস টিচার হতবাক গলায় বললেন। এতটুকু একটা বাচ্চা একা একা পড়া করে? ওরা গর্বিত গলায় বলল। আমার কথা সব পারে। আগে কথা প্রাইভেট টিউটরের কাছেই পড়াশোনা করত। সে ওরার কাছে আসার পর ওরা এই অভ্যাস ছাড়িয়ে দিয়েছে। এতটুকু বয়স থেকে প্রাইভেট টিউটরের কাছে পড়লে একটা বদ অভ্যাস গঠন হয়ে যায়। পরবর্তী জীবনে পড়াশোনার ক্ষেত্রে আত্মনির্ভর হওয়া যায় না। গাড়ি চলছে ঢাকার ব্যস্ত রাস্তায়। ওরা ড্রাইভ করছে, তার পাশে কথা কৌতূহলী গলায় বলল। এই অ্যানিভার্সারি জিনিসটা কি ওরা? ওরা ভেবে পাচ্ছে না কি করে এই বিষয়টা সহজভাবে বুঝিয়ে বলবে কথাকে। খানিকক্ষণ চিন্তা করে বলল। 2 বছর আগে ঠিক এই দিনেই তোর বাবা আমার জীবনে আসে, আর আমি তোর জীবনে। প্রতি বছর এই দিনটাকে বার্থডের মতো সেলিব্রেট করতে হয়। কথা চিন্তিত ভঙ্গিতে বলল। গত বছরও করেছিলে? করেছিলাম তো। কেন, তোর মনে নেই? না, মনে পড়ছে না। ওরা আশ্বাস দিয়ে বলল। বাসায় গিয়ে ছবি দেখাবো, তখনই মনে পড়বে। আজ আরশাদ ওরা দ্বিতীয় বিবাহ বার্ষিকী। তাদের বিয়ের 2টো তারিখ আছে। একটা প্রথমবার চুপি চুপি বিয়ের, আরেকটা দ্বিতীয়বার সকলকে সাক্ষী রেখে বিয়ে করার। প্রথম বিয়ের তারিখটাই ঘটা করে উদযাপন করে তারা। এই তারিখটাই কিনা আরশাদ ভুলে গেল। অবশ্য তাকে দোষ দিয়ে লাভ নেই, কাজের চাপে অ্যানিভার্সারি ব্যাপারটা বেচারার মাথা থেকে বেরিয়ে গেছে। এতটা ব্যস্ততা না থাকলে ঠিকই মনে রেখে সেলিব্রেট করতো ওরার সঙ্গে। ওরা ঠিক করেছে আজকের কথা তাকে মনে করিয়ে দিবে না, বেচারা শুধু শুধু কষ্ট পাবে। গুরুত্বপূর্ণ এই তারিখটা ভুলে যাওয়ার অপরাধ বোধে ভুগবে, কি দরকার। আশাদ নেই বলে ওরা যে আজকের দিনটা গোমরা মুখে কাটাবে এমনটা নয়। কথা তো তার কাছেই রয়েছে, ওর সঙ্গে না হয় সেলিব্রেট করবে। পেস্ট্রি শপ থেকে কেকটা নিয়ে নিল ওরা। এই কেকের অর্ডার তারা গত সপ্তাহে করেছে। কথার পছন্দের বাটারফ্লাই শেপে তৈরি করা হয়েছে কেকটা। কেক নিয়ে কথাকে নিয়ে এসে গেল একটা লাক্সারি হাতঘড়ির দোকানে। আশাদ সবসময় এখান থেকে নিজের জন্য ঘড়ি কিনে। অনেকটা সময় বাছাবাছি করে ওরা। গাঢ় নীল বেল্টের উপর কালো ডায়ালের একটা লিমিটেড এডিশন ঘড়ি পছন্দ করলো। আশাদ ঢাকায় ফিরে এলে ওরা তাকে এটা পরিয়ে দিয়ে কৃত্রিম ক্রোধ নিয়ে বলবে। কোন সাহসে আমাদের অ্যানিভার্সারি ভুলে গিয়েছিলে তুমি? কথাকে নিয়ে আইসক্রিম খেয়ে বাড়িতে ফিরতে ফিরতে আরো ঘন্টাখানেক সময় লাগলো তাদের। এতক্ষণে স্টাফরা বাড়ি থেকে চলে গেছে। ওরা দরজার লকে পাসওয়ার্ড চেপে বাড়ির ভেতরে প্রবেশ করলো। পুরো বাড়িটা অন্ধকারে ছেয়ে আছে। স্টাফরা তো কখনো সবগুলো বাতি নিভিয়ে যায় না, আজ হঠাৎ কি হলো তাদের? অন্ধকারে ওরার পায়ে হালকা এক বস্তুর স্পর্শ লাগলো। এই স্পর্শ অগ্রাহ্য করে ওরা সুইচ বোর্ডের দিকে এগিয়ে গেল। সুইচ টিপে সবগুলো বাতি জ্বালিয়ে দিয়ে যেন চোখের সামনে অষ্টম আশ্চর্য দেখলো ওরা। পুরো বাড়িটা রং বেরঙের রিবন আর বেলুনে সাজানো। মেঝেতেও বেলুন ছড়িয়ে ছিটিয়ে আছে। বসার ঘরের কেন্দ্রে বিশাল একটা টেবিল, টেবিলের উপরে পুতুলাকৃতির কেক। 2টো ছেলে মেয়ে হাত ধরে দাঁড়িয়ে আছে এমন একটা কেক। ওরা সবই বুঝতে পারছে, আবার যেন কিছুই বুঝতে পারছে না। এই আকস্মিক ঘটনা আয়ত্তে আনতে সময় লাগছে তার মস্তিষ্কের। ওরাকে আরো একবার স্তম্ভিত করে দিয়ে তার চোখের উপর এসে পড়ল 2টো হাত। চোখ দুটো অন্ধকারে আচ্ছন্ন থাকলেও মনটা যেন আলোর হদিস পেল। ওরা জানে স্পর্শকার এই পৃথিবীতে একমাত্র যার তাকে স্পর্শ করার অধিকার আছে। কথা আনন্দে আত্মহারা হয়ে লাফিয়ে উঠে বলল। বাবা! ওরা তড়িৎ গতিতে পেছনে ফিরে তাকালো। তার সামনে সেই মানুষটা দাঁড়িয়ে আছে যাকে দেখার জন্য দীর্ঘ একটা মাস ধরে চোখ দুটো তৃষ্ণার্ত হয়ে আছে। তার একান্তই আরশাদ। আরশাদের ঠোঁটে লেগে থাকা হাসিটা যেন হৃদয়ের প্রশান্তি বহুগুণে বাড়িয়ে দিল। নিজেকে আর ধরে রাখতে পারল না ওরা। ধপ করে বসার ঘরের সোফার উপর বসে কান্নায় ভেঙে পড়ল। আনন্দের অশ্রু যে এতটা তীব্র হয় কে জানতো। আরশাদ ব্যস্ত ভঙ্গিতে ওরার পাশে বসে হাসি মুখে বলল। এই ওরা, কাঁদছো কেন? আমি কি এত কষ্ট করে তোমার কান্না দেখতে এসেছি? কান্না থামানোর জন্য কোনো ভাব লক্ষণ ওরার মাঝে প্রকাশ পাচ্ছে না, বরং আহ্লাদে কান্না কয়েকগুণ বেড়ে গেল। ওরা হঠাৎ আরশাদকে জড়িয়ে ধরে তার বুকে মুখ লুকালো। আরশাদের নীল পাঞ্জাবিটা তার অশ্রুতে ভিজে একাকার। আরশাদ আজ সকালে অফিসের সিসিটিভি ফুটেজ চেক করে দেখেছিল ওরা নীল রঙের শাড়ি পরেছে, তাই সেও একই রং বাছাই করেছে। আরশাদ ওরার পিঠে হাত বুলিয়ে দিয়ে ভয় দেখিয়ে বলল। এত কাঁদলে কিন্তু আবার চলে যাব। কথা ওরার আরেক পাশে বসতে বসতে বলল। জানো বাবা, ওরা ভেবেছিল তুমি অ্যানিভার্সারির কথা ভুলে গেছো। আরশাদ দৃঢ় গলায় বলল। আর তোর ওরা, ভুলেই গেছিলাম। আমার মেমরি কতটা শার্প, এত সহজে ভুলে যাব? অশ্রুতে চোখের কাজল লেপটে গেছে ওরার। চোখের চারিপাশে ছড়িয়েও গেছে কিছুটা।
চোখের জল মোছার কোনো প্রকার চেষ্টা না করে ওরা আরশাদের বুক থেকে মুখ তুলে বলল। তুমি অনেক খারাপ। আরশাদ ভ্রু উপরে তুলে বলল। তাই নাকি? তা কবে থেকে খারাপ? ওরা আবারও আরশাদের বুকে মাথা রেখে বলল। তুমি আসবে এই কথা একবার বলে কি হতো? আরশাদ ওরার চুলে হাত বুলিয়ে দুষ্টুমির হাসি হেসে বলল। বললে সারপ্রাইজ দিতাম কি করে? আমি তো চেয়েছিলাম রাত 12টার পর সারপ্রাইজ দিতে, পারলাম কই? ওরা বাচ্চাদের মতো প্রতিবাদ করে বলল। রাখো তোমার সারপ্রাইজ। তুমি আমাদের অ্যানিভার্সারি ভুলে গিয়েছো ভেবে আমি কতটা কষ্ট পেয়েছিলাম জানো তুমি? পুরো পৃথিবীর সামনে শক্ত পরিপক্ক ওরা ঠিক এইভাবে আরশাদের কাছে গলে যায়। তখন আর তাকে শক্ত পরিপক্ক মনে হয় না, মনে হয় একটা বাচ্চা মেয়ে যে কিনা সর্বক্ষণ ভালোবাসার মানুষের সকল আগ্রহের কেন্দ্রে থাকতে চায়। ওরার চোখের জলগুলো মুছে দিয়ে আরশাদ বলল। চলো কেক কাটি। কথা বিভ্রান্ত গলায় বলল। আমরাও তো একটা কেক নিয়ে এসেছি বাবা। আরশাদ জোর গলায় বলল। দুটোই কাটবো। ওরা আর কথার আনা কেকটা বক্সের থেকে বের করলো আরশাদ। সেটাকে টেবিলের উপর তার আনা কেকের পাশে রাখলো। কথা হাত নাড়িয়ে নাড়িয়ে আরশাদকে কেক অর্ডার দেওয়ায় পুরো ইতিহাস শোনাচ্ছে। আরশাদও মনোযোগী শ্রোতার ন্যায় শুনছে মেয়ের কথা। দুজনের দিকে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে রইল ওরা। জাগতিক দৃষ্টিতে পৃথিবীটা বিশাল, তবে তার পৃথিবী এই দুটো মানুষের মধ্যে সীমাবদ্ধ। এই দুটো মানুষ আশেপাশে থাকলে আর কোনো কিছুর প্রয়োজন পড়ে না ওরার। কেক কাটতে যাওয়ার ঠিক আগ মুহূর্তেই কথা আটকে উঠে বলল। দাঁড়াও দাঁড়াও, আমি তো স্কুল ড্রেস পরে কেক কাটবো না। ওরা বলল। যা চেঞ্জ করে আমরা ওয়েট করছি। কথা এক দৌড়ে দোতলায় নিজের ঘরে গিয়ে দরজা লাগিয়ে দিল। ওরা আরশাদের দিকে তাকিয়ে রহস্যময় মাখা গলায় বলল। সব রেডি না? আরশাদ কিছুই বলল না, তার মোহনীয় হাসিটা ছুড়ে দিল কেবল। ওরা কৌতূহল নিয়ে বলল। কে বলেছিল কথাটা? আমাদের বাড়ি ডেকোরেশন করতে একটা ডেকোরেশন টিম হায়ার করেছিলাম। তোমার ফোন রিসিভ করার আগে ওই টিম একটা ছেলেকে শিখিয়ে দিয়েছিলাম। ওরা আহত গলায় বলল। কি দরকার ছিল এত ড্রামা করার? আরশাদ ওরার হাত ধরে হ্যাচকা টানে নিজের বুকের উপর ফেলে বলল। ভাবলাম আর একটু খারাপ হয়। 2 বছর হয়ে গেল বিয়ের। এই 2 বছরে অসংখ্যবার ওরার কাছে এসেছে আরশাদ, অসংখ্যবার গভীরভাবে স্পর্শ করেছে তাকে। তবে প্রতিবারই ঠিক প্রথমবারের মতো লজ্জায় রক্তিম বর্ণ ধারণ করে ওরার গাল দুটো। ছেলেটার দিকে চোখ তুলে তাকানো যেন দুঃসাধ্য হয়ে ওঠে। আরশাদ ওরার কানের সঙ্গে ঠোঁট মিশিয়ে বলল। এত কষ্ট করে সারপ্রাইজ দিলাম, আমার গিফট কই? ওরা অস্পষ্ট গলায় বলল। গিফট এনেছি তো, কেক কাটার পরে দিই। ওই গিফটটা না তো। ওরা ভয়ার্ত কণ্ঠে বলল। তাহলে? আরশাদ দুষ্টুমি মাখা গলায় ফিসফিস করে বলল। এই গিফট। আর এক মুহূর্ত অপেক্ষা না করে ওরা ঠোঁট দুটো আঁকড়ে ধরল আরশাদ নিজের ঠোঁট দিয়ে। নিজের মাঝে হারিয়ে যাওয়ার মতো একটা মুহূর্ত, যে মুহূর্তে সমগ্র পৃথিবী ওরার কাছে মোচ্ছা যায়। তার অন্তরাত্মা কেবলই আরশাদ নামের গান গায়। কিছুটা সময় পর আবারও ঠোঁট ছেড়ে আরশাদ তার কানে ফিসফিস করে বলল। আই লাভ ইউ। হাজারো প্রজাপতি উড়ে গেল ওরার মনে। এই কথাটা এর আগেও বহুবার বলেছে আরশাদ। প্রতিবারই সমস্ত শরীরে বিচিত্র এক শিহরণ খেলে যায়। ওরা লজ্জা শরমের মাথা খেয়ে বলল। আই লাভ ইউ টু। কথার চেঞ্জ করে নেমে আসতে আরো কিছুটা সময় লাগলো। অবশেষে হাজারো আনন্দের মাঝে কেক কেটে আজকের বিশেষ দিনটাকে একটু বিশেষ করে তুলল তারা তিনজন। রাত 8টা। উদযাপন শেষে বাগানে সুইমিং পুলে পা ডুবিয়ে বসে আছে আরশাদ ওরা। কথা ওদিকে পুরো বাগান জুড়ে ছুটাছুটি করে বেড়াচ্ছে। আরশাদের কাঁধে মাথা রেখে ওরা হাস্যোজ্জ্বল কণ্ঠে বলল। থ্যাংক ইউ। আরশাদ জিজ্ঞাসু ভঙ্গিতে বলল। কেন? সারপ্রাইজ দিলাম বলে? না, সব কিছুর জন্যে, আমার জীবনে আসার জন্যে, আমাকে ভালোবাসার জন্যে, তোমাকে বাসতে দেওয়ার জন্যে। ভালোবাসার জন্য থ্যাংক ইউ বলতে হয় না, শুধু ভালোবেসে যেতে হয়। ওরা মলিন কণ্ঠে বলল। তুমি কি কালকেই চলে যাবে? আরশাদ দীর্ঘশ্বাস ফেলে বলল। যেতে হবে, শুধু আজকে 3টার শিডিউল দেইনি। ওরা চুপ করে সুইমিং পুলের জলের দিকে তাকিয়ে রইল। ওরার মনটাকে একটু ভালো করে দেওয়ার জন্য আরশাদ বলল। এই মরার শুটিং শেষ হলে আমরা কোথাও বেরোতে যাব। ওরা আগ্রহ নিয়ে বলল। কোথায় যাব? আরশাদ খানিকটা চিন্তিত হয়ে বলল। দেশের বাইরে কোথাও। তুমি কখনো মালদ্বীপে যাওনি, তাই না? ওরা নাসূচক মাথা নাড়ালো। আরশাদ হাসি মুখে বলল। আমি আর কথা একবার গিয়েছিলাম, অসম্ভব সুন্দর একটা জায়গা। এই শুটিং শেষ হলে আমরা 3জনে একসঙ্গে যাব। ওরা কয়েক মুহূর্ত চুপ করে থেকে আরশাদের কাছ থেকে মাথা তুলে কম্পিত স্বরে বলল। 3জন না,
4 জন। আরশাদ যথেষ্ট বুদ্ধিমান ছেলে, তার বুঝতে বিন্দুমাত্র অসুবিধা হলো না ওরা কি বুঝাতে চাইছে। চমকে তার চোখ দুটো জলজল করছে। হতবাক দৃষ্টি অনেকটা সময় আরশাদ তাকিয়ে রইল অরার দিকে। আরশাদের এমন প্রতিক্রিয়ায় আনন্দের জল চলে এলো অরার চোখে। একটা ছেলে বোবা হবার সংবাদ দিয়ে এতটা খুশি হতে পারে আরশাদকে না দেখলে কখনোই বুঝতো না ওরা। আরশাদের চোখ দুটো জুড়েও জড়ো হতে শুরু করেছে আনন্দের অবাধ্য অশ্রুগুলো। শক্ত করে অরাকে জড়িয়ে ধরল আরশাদ, যেন বাঁধন একটু আলগা হলে অতল গহ্বরে হারিয়ে যাবে তার প্রাণ পাখিটা। হারিয়ে গেলে অবশ্য ক্ষতি নেই, নিখাত ভালোবাসার শক্তি দিয়ে অরাকে ঠিকই ফিরিয়ে আনবে আরশাদ।